শুনতে পাচ্ছে না, কারণ রাজেশের চোখ দুটো চলে গেছে ওই গঙ্গা ফরিঙ্গটা মেঠো পথ ধরে সোজা নদীর দিকে। ফিকো হয়ে গেছে সূর্যের আলো, বিবর্ণ বিষণ্ণ বেলা। ওই তো গা ধুয়ে আছে গায়ের ডাবর মেয়ে পদ্মা, তার ভিজে কাপড় ভেদ করে বেরিয়ে আসছে সদ্য স্নান করা শরীরে লাউ ঢোকার মতো লতিয়ে ওঠা যৌবন। সঙ্গীতা পাগল হয়ে গেছে, মোটেই না। সঙ্গীতা আমাকে পাগল করে দিয়েছে, তা না হলে আমি কি করে লিখছি এই অশ্লীল গল্পগুলো? রক্ষণশীল ভাস্কর ব্যানার্জি সে কি পাচ্ছে? তার বউ তাকে ছেড়ে চলে এসেছে, কোনো প্রকাশক তার বই লিখতে চাইছে না। খাবে কি, সংসার চালাবে কি করে, অথচ তার বউকে নিয়ে আমি। কি হলো মিস্টার সাগর রায়, হঠাৎ এত হাসি কেন? আপনাদের ভগ্নিপতি কাম লেখক ভাস্কর ব্যানার্জির চালাকির কথা শুনে। কথাটা কি? তিনি নাকি সকলকে বলে বেড়াচ্ছে সঙ্গীতা পাগল হয়ে গেছে। আজকাল ফুয়ারের বাচ্চা আমার দিদিকে পাগল করতে চাইছে। সে কি জানে আমার দিদি পাগল হলে তাকে আমি ছাড়বো না? সে কি জানে আমার দাদা তাকে ওভারটিক্স খেলে একেবারে মিক্সচার বানিয়ে দিতে পারে? যাক যাক যাক, সে কথা। আপনি কি বলতে পারে হিরোইন, পাত্তা হাসিস, ব্রাউন সুগার এসবগুলো কোথায় পাওয়া যায়? পুলিশকে জিজ্ঞাসা করো, ওরাই বলে দেবে। পুলিশ বলে দেবে? হ্যাঁ সিও, কারণ ওরাই তো জানে এইসব মালগুলো কোথায় পাওয়া যায়। আচ্ছা আপনি ওইসব খাবেন কেন? মদের নেশায় আমার ভেতরেরটা আমিটাকে একটু বোধ করতে পারছি না। আপনার অস্থির হিয়াকে একটু চিয়াস করতে হিরোইন সেভেন করে ফেলুন, তাতে আপনার ভিতরের আমি আর বাইরের আমি দুটো আমি এক হয়ে বাদামি স্বপ্নের সন্ধান এনে দেবে। বাদামি স্বপ্নের সন্ধান। রাস্কেল শুয়োরের বাচ্চা, ওই ভাস্কর ব্যানার্জি বলে কিনা আমার দিদি পাগল হয়ে গেছে। রাস্কেল ভাস্করটাকে আমি রাস্কেল ভাস্কর বলে কিনা আমার দিদি পাগল হয়ে গেছে। কে বলেছে রে সুমি? কথাটা তোকে কে বলেছে? কে? তোর আমার স্বামী। স্বামী নো নেভার, সে এখন আমার দাদার কায়দার কোটে দাগি আসামি। যে নিজের স্বামীকে আসামি বানিয়ে পর পুরুষের দিকে এগিয়ে যায়, তার চরিত্রে কি লজ্জা বলে কোনো কথা থাকা উচিত? নবাব পুত্রের মতো কথা বলবি না রাস্কেল। এই দাদার কাছে ব্যভিচারের লাইসেন্সটা পেয়ে গেল, আমি যে আমি নিজের স্বভাবটা পাল্টাতে পারছি না রে দিদি। তাই তাই মাঝে মাঝে এই ভেতরটা কেঁদে ওঠে কামার শালার পাবো, আর আমি তখন কাঁদতে কাঁদতে বলি মনটা আমার সিরাজ, ভাগ্যটা যে আমার মির্জাফর মির্জাফর। আমার এই রাস্কেল ছোট ভাইটা কোথালে ওই কাণ্ড কেনে মেজো ভাইটার মতো ভেতরে ভেতরে সেই রক্ষণশীল লেখক ভাস্করী রাস্কেল গাইয়া লেখক আমাকে পাগল বলে চালাতে কে চাইছে। তোকে পাগল বলে চালাতে চাইছে রে সঙ্গীতা? দাদা তুমি কি কিছুই খবর রাখো না? ওই গাইয়া লেখক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার কাছে বলে বেড়াচ্ছে আমি নাকি পাগল হয়ে গেছি। আরে বলবেই তো, কারণ আমি সমস্ত প্রকাশককে তার বই ছাপাতে বারণ করে দিয়েছি। কিন্তু ধাপে ধাপে সে কতটা নিচে নামছে একবার তুমি চিন্তা করে দেখেছো দাদা? কাল পর্যন্ত আমার মাপের মধ্যে ছিল, আজ তাকে আমি মাপের বাইরে পাঠিয়ে দেব। সাগর, মিস্টার সাগর রায়, কোনো পথই খুঁজে পাচ্ছি না। কি করে পাবে? তার স্বামী যে তাকে পাগল প্রতিপন্ন করতে চাইছে। এসব তুমি কি লিখছো সাগর? আমাকে লেখা থামাতে না বললে আমি ওই ভাস্কর ব্যানার্জিকে সুনামে সাততলা থেকে নামিয়ে দেব বদনামে নর্দমায়। সাগর আমি তোমাকে সর্বতভাবে সাহায্য করব। তোকে তো সাহায্য করতেই হবে, কারণ নারীর সাহায্য ছাড়া কোনো পুরুষ জয়লাভ করতে পারে না। যে শয়তান আমার বোনকে পাগল প্রতিপন্ন করতে চাইছে তাকে আমি সহজে ছেড়ে দেবো মনে করেছ? তাকে আমি পথের ভিখারি করে ছাড়বো। থাকবে না তার মান সম্মান, এমনকি তার ওই কলম তোরা হাতটা তুই তো ওই ভাস্কর ব্যানার্জিকে চিনিস? হ্যাঁ বাবু, আসমানের নিচে থাকবো আর সুরজকে চিনবো না, এ কেমন করে হয় বাবু? এই রাস্কেল খবরদার ওই জানোয়ারটা সুনাম আমাদের সামনে করবি না। মেম সাহেব, পরাজয়ের অন্ধকার কি আপনার সামনে এসে গিয়েছে?
চাকর হয়ে মনিবের মুখের ওপরে কথা বলছিস কোন সাহসে? মনিবরা যা বলবে মাথা নিচু করে তাই শুনবি। আর মাসের শেষে মাইনেটা গুনে নিবি। লেখক বাবু, মাইনের টাকাটা গুনতে গুনতে আপনি যদি আমার কামটা করতে তাহলে সমঝে নিতে এই চাকর বাকরদের খেতে দো। তোকে যদি আমি সুখের ঠিকানা দেখিয়ে দিই, হ্যাঁ তোকে শুধু একটা কাজ করতে হবে। বলেন সাহেব কামটাকে। যে হাতে ভাস্কর কলম ধরে বই লিখে চলেছে সেই ভাস্করের ডান হাতটা কেটে দিতে হবে। ডাকবি? পারবি না ডাকবি? ডাকবি? পারবি না ডাকবি? পারবি না ডাকবি? পারবি না ডাকবি? বাবু সাহেব, হাত কেটে নেবার কি দরকার আছে? সব সব একটা কাম করলেই তো বিলকুল ঝামেলা সাফ হয়ে কি যাবে। কাম? ওই ভাস্কর বাবুকে একদম জানে আবার গঙ্গা আসবে, আবার আবার যন্ত্রণা বাড়বে। গঙ্গাকে নিয়ে আমি এখন কি করি? ওর তো কোনো দোষ নেই, সব আমার। আমি কি করতে চেয়েছিলাম আর কি পেলাম? কি চেয়েছি আর কি যে পেলাম, কি চেয়েছি আর কি যে পেলাম। সাধের প্রদীপ জ্বালতে দিয়ে নিজেই আমি পুড়ে গেলাম। কি চেয়েছি আর কি যে পেলাম, কি চেয়েছি আর কি যে পেলাম। ভুল ভুল ভুল। কিসে না জেনে যাই মাসুল দিয়ে হিসাবের সঙ্গে। সাধের প্রদীপ নিজেই আমি পুড়ে গেলাম। কি চেয়েছি আর কি যে পেলাম, কি চেয়েছি আর কি যে পেলাম। কিন্তু গঙ্গার হাত থেকে আমি নিষ্কৃতি পাবো কি করে? ওর অনেক টাকা বাকি পড়ে গেছে। তাছাড়া গঙ্গাকে নিয়ে আমার লজ্জার শেষ নেই। আমার মা অসুস্থ হয়ে পড়ে আমাকে চরম বিপদের মুখে ফেলে দিয়েছে। আমি যে এখন কি করি? আমার যন্ত্রণার কথা আমি কাকে জানা? কেন গো, তোমার যন্ত্রণার কথা তুমি আমাকে জানাতে পারো না? হ্যাঁ? তুমি সরে গেলে কেন? তুমি কি অসুস্থ? না না, তুমি নয়, আপনি বলো, আপনি। সন্ন্যাসীর পরন থেকে গেরুয়া বস্ত্র খুলে নিয়ে তাকে আবার শুধুমাত্র পড়াতে চাইছো কোপনি। তুমি আমার লেখা বই পড়ে আমার কথাগুলো আমাকে শোনাচ্ছ। তুমিও তো আমার স্বপ্নের রং নিয়ে তোমার মতো করে সেই স্বপ্নের জাল আমাকে দিয়েই বোনাচ্ছ। এটা আমার প্রথম উপন্যাসের কথা। এটা আমার প্রথম ভালোবাসার ব্যথা। কিন্তু মা সুস্থ হয়ে গেলে এখান থেকে চলে যেতে হবে। আমার চলে যাওয়ার পথে তোমার শিক্ষার কাঁটা মুঠো মুঠো করে ছড়িয়ে দিয়েছো কবে? আমি তোমাকে বোঝাতে পারছি না গঙ্গা। আর বেশি দিন এখানে থাকা তোমার চলবে না। আমার চলে যাওয়ার কথাটা তুমি আর কখনো
কখনো বলবে না। কি সর্বনাশ! একটা গণিকা আমার অসহায়তার সুযোগ নিয়ে আমার চরিত্রের ওপর যাতার মতো চেপে বসে থাকতে চাইছে। আমার বুকের ভিতর ঘুমিয়ে থাকা স্বপ্নের সেই পাখিটা কি মিষ্টি সুরে গান গাইছে। ও তো নোংরা মেয়ে, জোর করে তাড়িয়ে দিতে চাইলে কিস্তি খেউর করে গালাগাল দিয়ে আমার মান সম্মান ধুলোয় লুটিয়ে দেবে। আমি কি জানতাম বৌমা, মামিমা, কাকিমা এই শব্দগুলো আমার মনে স্বপ্নের সাধের ফুল ফুটিয়ে দেবে। সেই অসভ্য মেয়েটা আজ এভাবে সভ্য ভদ্র হলো কি করে? আমি ওর বই পড়ে কত কিছু শিখেছি একটু একটু করে। দূর থেকে আমি ওর বই লেখা দেখেছি। আমি খুব কাছ থেকে ওর মনের খবর রেখেছি। না না, প্রশ্রয় নয়, যেমন করেই হোক ওকে তাড়াতেই হবে। আমার এই শাখা সিঁদুর, শাশুড়ি মায়ের স্নেহ, অমরের প্রাণ ঢালা ভালোবাসা, এই সব কিছু আমাকে হারাতে হবে। না, না, না। হীরা তোমার আমার, ওই চাঁদ তোমার আমার, হীরা তোমার আমার, ওই চাঁদ তোমার আমার, শুধু দুজনে হীরা তোমার আমার, ওই চাঁদ তোমার আমার, এইখানে দুটি প্রাণী শুধু দুজনে হীরা তোমার আমার। তুমি আছো আমি আছি তাই, অনুভবে তোমার তুমি আছো আমি আছি তাই, অনুভবে তোমার শুধু দুজনে হীরা হীরা তোমার আমার। না! অসম্ভব, অসম্ভব, কিছুতেই সম্ভব না। দুজনের মুখে একই কথা, কি ব্যাপার বলো তো ভাস্করদা? স্বপন, আয় স্বপন আয়। সঙ্গীতা, ও আমার ভাই, পাড়া সম্পর্কে ভাই, ওর নাম স্বপন। ও স্বপন ঠাকুরপো, তোমার দাদার মুখে আমি তোমার অনেক কথা শুনেছি ভাই। কিন্তু বৌদি, তোমার চোখে জল কেন? জল? ইয়ে মানে কদিন হলো খুব ঠান্ডা লেগে গেছে। ঠান্ডা লেগেছে? হ্যাঁ রে স্বপন, আমি তো সারা রাত জেগে বই লিখি, তাই তোর বৌদিকে সারা রাত আমার পাশে বসে থাকতে হয়, সেই জন্যেই। বুঝেছি দাদা, বুঝেছি। কি নারী কি পুরুষ, একাকি কোনোদিন কেউ মহান কাজ করতে পেরেছে? তাই তো ওই কবি নজরুল ইসলাম বলেছেন, আমি সাম্যের গান গাই, আমার চোখে পুরুষ নারীর কোনো ভেদাভেদ নেই। বিশ্বে যা কিছু মান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী আর অর্ধেক তার নয়। এ বিশ্বে যত ফুটিয়াছে ফুল, ফলিয়াছে ফল, নারী দিল তাহে রূপ রস মধু, বন্ধ সুনির্মল।
তাজমহলের পাথর দেখেছ, দেখিয়াছ তার প্রাণ, অন্তরে তার মমতাজ নারী, বাহিরেতে শাহজাহান। তুমি না 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 তুমি না, না। বৌদি কাঁদতে কাঁদতে চলে গেল কেন? সেদিন তোদের বাড়িতে গিয়ে আমি বলে এসেছিলাম না সঙ্গীতা পাগল। দাদা, তুমি যে কোনো কারণে হোক নিজের যন্ত্রণাকে ঢাকবার জন্য বৌদিকে পাগল বলে তুমি প্রতিপন্ন করতে চাইছো। যেমন যেমন চাপা দিতে চাই আমিও দাদা। সফল, তুমি তো মরা থেকে বেঁচে উঠো দাদা, আমি যে বেঁচে থেকেও বেঁচে নেই সেটা কি তুমি বুঝতে পারছো? বুঝেছি বলেই তো সেই দিন তোদের বাড়িতে গিয়ে আমি 500 টাকা দিয়ে এসেছিলাম। যাক সে কথা, চাকরি বাকরির সন্ধান কোনো পেয়েছিস? আরে চাকরি বাকরি এই যুগে যারা ইন্টারভিউ নিচ্ছে, যেসব বাঞ্ছিতের দল তারা বেকার যুবক দিনে রসিকতা করে। সফল, তুই কি শেষ পর্যন্ত পাগল হয়ে যাবি কি? হ্যাঁ দাদা, হ্যাঁ আমি পাগল হয়ে যাব একদিন। বেকার যন্ত্রণা ভোগ করতে করতে হয়তো আমি একদিন পাগল হয়ে যাব। তাই তোমাকে আমি জিজ্ঞাসা করতে এসেছি দাদা, কি? আমি ওই ভালো থেকে দুঃখ ভোগ করব, না ওই খারাপ পথে চলে গিয়ে অনেক সুখ ভোগ করবো দাদা? সফল। আমি অনেক সুখ, অনেক সফল, অনেক স্বপন কি সত্যি সত্যি পাগল হয়ে যাবে? অজিত মুখার্জি ওদের গুমটির দোকান ভেঙে দিয়েছে সে কথা আমি শুনেছি, কিন্তু উনি যে আমার সম্বন্ধী ও কথা ওরা জানতে পারেনি। একে নিজের যন্ত্রণায় নিজেই মরছি, তার উপর বিপদের মহোৎসব, এক রাস যন্ত্রণার ত্রাই ত্রাই কলরব, একটা ভয়ঙ্কর রকমের দুশ্চিন্তা আমি আমার মস্তিষ্কে অনুভব করছি। ওই গণিকা মেয়েটা আমার মায়ের মনে মনে স্পর্শ মনে হয়ে বসে আছে। আমি এক নিরুপায়, মুক্তির কোনো উপায় খুঁজে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, ওই গণিকাটাকে ভোরবেলা গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়ে মাকে বলি, মা তোমার বৌমা বড় লোকের মেয়ে আমার সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে গেছে। না 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 না, কি করে সম্ভব? তাহলে তো আসল সঙ্গীতা নকল সঙ্গীতা এক হয়ে যাবে। তাহলে তাহলে কি হবে? কি আবার হবে? এইভাবে সংসারে অশান্তি হলে দিদিমা মারা যাবে। রহমান, তুমি কি বলো তো মামা, এই মাত্র আমি দিদিমাকে দেখে এলাম, পালসপিটটা ভীষণ বেড়েছে। মাইমা কি বললে জানো? কি বললেন? বললে এর জন্য দায়ী তোর মামা। শোন রহমা, আমাকে শুনিয়ে কোনো লাভ নেই মামা, তুমি বরং মামিমার কথাগুলো মন দিয়ে শোনো, কারণ মামিমার মতো মেয়ে এই সংসারে বিরল, একথা তুমি নিশ্চয়ই জানবে, নিশ্চয়ই জানবে। কি আশ্চর্য, ওই অসভ্য মেয়েটা একেবারে আসর চাকিয়ে বসেছে। না না, কালই আমি তার গলা ধাক্কা দিয়ে লিখতে বসলে ধূপ জ্বেলে দিয়ে আমি তোমার জন্য চা করে নিয়ে আমি আসবো। চাপা খাওয়াই নেওয়া। লেখাটা যেন কাল কোথায় শেষ করেছিলে? তুমি এখন দয়া করে এখান থেকে চা হোক। মনে পড়েছে, মানুষের দুটো চোখ, দুটো কান আর একটা মুখ। এর মানে প্রত্যেক মানুষের উচিত দুবার শোনা, দুবার দেখা, একবার মাত্র কথা বলা, মানে কারেক্ট কথা বলা। তুমি তুমি ইংরেজি বলছো? একটু আগে নজরুলের কবিতা বললে। তুমি কি লেখাপড়া শিখেছিলে? Time and tide wait for none. সময় এবং স্রোত কারোর জন্য দাঁড়ায় না। ঠিক আছে, আমি লিখতে বসছি। ঠিক কথা বলার ভয়ে মানুষ আজকাল কথা না বলে একটু একটু করে বোবা হয়ে যাচ্ছে, মানে মানসিক বোবা, তাই প্রতিবাদও বোবা। সেই জন্যেই তো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের চণ্ডী মণ্ডপে আজ পঞ্চায়েতের কন্দল, মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদী মাঝির মুখে মিথ্যে রাজনীতির স্লোগান, রমাপদ চৌধুরীর বোন পলাশের পদাবলীর পালা কীর্তনে আধুনিক শিল্পীরা গাইছে আমি কলকাতার রসগোল্লা অথবা চুম্মা চুম্মা দে দে। লজ্জা লজ্জা লজ্জা, এ আমার ভারতবর্ষের স্বাধীনতার লজ্জা। আমি আর সহ্য করতে পারছি না, তাই তো চিৎকার করে বলতে ইচ্ছে করছে, ঈশ্বর! আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণ,
দেখছো ঋষি? আপনার সাহিত্যি পূজার অঙ্গনে এক দেবী মূর্তি। তুমি কি জানো ওর নাম সঙ্গীতা? জামাই বাবু, ওর হাতে ধূপের ধোয়ার সঙ্গে মিশে গিয়ে ওর নাম রাখলাম আমি গীতা। তুমি তো ওর আসল পরিচয় জানতে এসেছো? এসেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে আমি ওই পূজারিনীর কাছে এক বিন্দু সেও কিনতে এসেছি। তুমি কি জানতে আসনি ওর সঙ্গে আমার কি সম্পর্ক? আমি জানতে পেরেছি জামাই বাবু, আপনি এখনো অসহায় একাকী। তাহলে বলো দেখি, ঠিক এই মুহূর্তে আমি কতখানি প্রয়োজনীয়া? শুনতে চাও আমার মুখ থেকে একটা বড় ভয় উত্তর? তাহলে শোনো, তুমি কতখানি প্রয়োজনীয়া সেটা জামাই বাবু জানে, কিন্তু আমি জানি তুমি আমার পূজনীয়া। আর এগিয়েও না ঋষি, কেন? ওর আবার মাঝখানে এখনো কোনো জনপদের জন্ম হয়নি। মাঝখানে জলে থই থই স্রোতস্বিনী নদী। আমি অপর নদী পাড়িয়ে ছাতর কেটে চলে গিয়ে তোমাকে একটা প্রণাম করবো দিদি। তুমি ভুল করলে ঋষি। মেয়েটির আসল পরিচয় ওই পারাঙ্গনা। আপনি ভুল করলেন জামাই বাবু, মেয়েটি বড়াঙ্গনা নয়, মেয়েটি বড়াঙ্গনা। তাই দেবাঙ্গনার মতো আমি আমার দিদির মুখ থেকে বড় ভয় একটা বাণী শুনতে চাই। পাইনি, পাইনি এমন সেও সম্ভাষণ আমি কোনোদিনই শুনতে পাইনি আমার দিদির মুখ থেকে। আমাকে সে কোনোদিনই ভাই বলে ডাকেনি। তার সারা স্মৃতি জুড়ে এমন পবিত্র সিঁদুরের রেখা সে কোনোদিনও আঁকেনি। তাই আজ থেকে আমি তোমার ভাই। তাহলে করিনি সে, আরে একবার আমাকে দিদি বলে কিন্তু রে ভাই, তুই কি জানিস তোর এই দিদি সত্যি গণিকা, সত্যি বারাঙ্গনা? কে বলে তোমারে বারাঙ্গনা, কে দেয় থুতু ও গায়ে? হয়তো তোমার স্তন দিয়া আছে সীতা সবসতী মায়ে, নাই হলো সতী তবু তোমরা মাতা ভগিনীর জাতি। তোমাদের ছেলে আমাদেরই মতো, তারা আমাদেরই জাতি। সোনা মানুষের বাণী, জন্মের পর মানব জাতির থাকে না কখনো গ্লানি। পাপ করিয়াছ বলিয়া কি নাই পুণ্যের অধিকার? শত পাপ করি হয়নি ক্ষুণ্ণ দেবত্ব দেবতা। ও উল্লাস মুক্তি লাভ মেরি হতে পারে দেবী, তোমারও কেন হবে না পূজা? মায়ের ছবি ওদের চোখেও আছে স্বপ্ন আকার। মায়ের ছবি ওদের চোখেও আছে স্বপ্ন আকার। অভাগিনী নারী প্রসারিণী আজ, অভাগিনী নারী প্রসারিণী আজ নীরবে সইছে ব্যথা, নীরবে সইছে ব্যথা। ওরা মা, ওরা মা, ওরা ভগিনী, ওরা ভগিনী নয় যে ওরা পতিতা, পতিতা, পতিতা। দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা। নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু ভক্তি রূপেণ সংস্থিতা। নমস্তস্যৈ 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 নমো নমঃ।
বারে যাবে মদ খেতে, তারা মদ খাবে, তারপর শরীর বার করে ক্যামেরে নাচ দেখাবে। গৃহস্থ নাচ দুয়ারে আর সন্ধ্যা দেখাবে না কোনো ঘোমটা দেওয়া বধূ। নতুন পরিচ্ছেদে ভাস্করদা এই লেখাটাই লিখেছেন। তারপর ভাস্করদা লিখেছেন, এদেশের পাগলের সংখ্যা দিনের পর দিন বাড়ছে, তাদের ভারসাম্যহীন মস্তিষ্কে বাঁচা বাঁচছে শুধু কামনার পোকা। তাই কাপ তপ্ত বোকা মানুষেরা শুভ চিন্তা না করে ঢুকে পড়েছে আদিম প্রকৃতির অন্ধকারে। সংসারে অভাব নেবেতে, তাই তো কাজের মেয়ে মুন্নিকে জবাব দিয়েছে। মুন্নি পুরলি বেঁধে গেরিয়ে পড়েছে গায়ে ফিরে যাবে বলে। আমি তাকে বললাম পার্কে আমার সঙ্গে দেখা করবি। ওই এখানে তো আসেনি, যাই দেখি ওই দিকটা একটু খুঁজে দেখি। মুন্নিকে যে আমার চাই, মুন্নিকে আমি বিয়ে করব, ওকে ছাড়া আমি বাঁচব না। মুন্নি, মুন্নি। খাবার পোড়াবার দাঁড়াবার ঠিক ঠিকানা যাদের নেই তারা বিয়ে করে, তাদের একাধিক সন্তান হয়, জন্ম নিয়ন্ত্রণের ধার ধারে না। ভাস্করদা লিখেছেন, এদেশের শিক্ষিত বেকার যুবকরা চাকরি বাকরি না পেয়ে সমাজ বিরোধীর খাতায় নাম লেখায়। কি বললেন আপনি? সমাজ বিরোধী হবে? হ্যাঁ হ্যাঁ, সমাজ বিরোধী হবো। কে সমাজ বিরোধী নয়? মাস্টাররা ভালো করে ছাত্র পড়ায় না, ডাক্তার 1 ঘন্টায় 50টা রুগী দেখে, ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশনরা কনস্ট্রাকশন তৈরি করে, তা তো হুড়মুড় করে ভেঙে পড়ে যায়। বাবুজি, তাই আমি ঠিক করেছি, এই সমাজ বিরোধী সমাজ ব্যবস্থায় বাঁচতে হলে আমাকে নিজেকে আগে সমাজ বিরোধী হতে হবে। এই বাবুজি, এই ও বাত আপনি বলবেন না, এ বাত বহুত খারাপ আছে। আমি খারাপ পথে চলে গিয়ে আমি ভালো থাকতে চাই জানতে। আমি নোংরা পথে থেকে আমি সুখ ভোগ করতে চাই না। বাবুজি, তাহলে তাহলে আপনি চলেন বাবুজি। না, কোথায়? আমি যেখানে কাম করতাম ওখানে। হাজি সাহেবের বাড়ি? হ্যাঁ, আসেন আসেন বাবুজি। অবশেষে জামাইবাবু লিখেছেন, হিংসা প্রতিহিংসা ও নিরহিংসা মানুষকে অন্ধ করে দেয়, তাই শেষ পর্যন্ত অন্ধ হয়ে এখানে ওখানে ভিক্ষে করতে হয়। আমাকে কিছু ভিক্ষা দিন ওগো মা বোনেরা, দয়া করে আমাকে কিছু ভিক্ষা দিন। আমি আজ 2 দিন তেমন কিছু খাইনি, দয়া করে কিছু ভিক্ষা আমায় দিন। এই বৃদ্ধ অন্ধ মানুষটাকে বাঁচান গো বাবুরা, বাঁচান ওগো মা বোনেরা। অনেক দিন আগে আমার ছেলে মারা গেছে, আমার একটা শিক্ষিত বেকার নাতি, সে যে কোথায় চলে গেছে তাও আমি জানি না। একটা খেপা নাতিও ছিল, সেও পালিয়ে গেছে। তাই তাই এখন আমি এই ছেলে মানুষ তার বউটাকে নিয়ে বড় তো বিপদে পড়েছি গো বাবু। হঠাৎ করে রাস্তায় পড়ে গিয়ে আমি 2 চোখে অন্ধ হয়ে গেছি গো বাবু। কিছু ভিক্ষা দিন গো মায়েরা, ও গো বাবুরা, কিছু ভিক্ষা আমাকে দিন। কিছু ভিক্ষা দিয়ে এই পুরো অন্ধটাকে সাহায্য করুন গো বাবুরা, সাহায্য করুন। বৃদ্ধ অন্ধের আকুল আহ্বানের সাহায্যের হাত নিয়ে কেউ এগিয়ে আসে না, কিন্তু সুন্দরী যুবতী বউটার দিকে লালসা দৃষ্টি নিয়ে এগিয়ে আসে বড় ঘরের বড় মাপের সমাজ বিরোধীরা। হ্যাঁ, তুমি এখানে একটু বসো তো। আমি ওই ভদ্রলোকের কাছ থেকে কিছু সাহায্য চেয়ে নিয়ে আসি। বসো। হ্যাঁ, তাই যাও বাবু, তাই যাও, তাই যাও। আমার দাদা শ্বশুর অন্ধ হয়ে গেছে, আমার স্বামী যাবত কেউ নেই। আপনি আপনি কিছু সাহায্য করে
ওই মানুষটাকে বাঁচান। আপনি কি সাহায্য চান? আপনি কি আমাকে একটা চাকরি দিতে পারেন? চাকরি? হ্যাঁ, যে কোনো একটা চাকরি। কিন্তু না দাদা না, কোনো কিন্তু করবে না। আপনি দয়া করে আমাকে একটা চাকরি দিলে আমি আমার স্বামীকে কুপথ থেকে সুপথে ফিরিয়ে আনতে পারবো। আপনি দয়া করে একটা চাকরি দিলে। উপায় অবলম্বনহীনা গৃহবধূরা এমনি করে চাকরির জন্য এক শ্রেণী মানুষের সামনে গিয়ে হাত জোর করে দাঁড়ায়। স্বামীকে ফেরাবার স্বপ্ন দেখে, সংসার আঙিনায় জ্বালতে চায় অবগুলটল টেনে নলটনের আলো। কিন্তু অবশেষে এক জোড়া কালো হাত পকেটে ঢুকে গিয়ে বেরিয়ে আসে নোটের বান্ডিল নিয়ে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তুমি চাকরি পাবে। এই নাও, এই নাও তোমার টাকার ব্যাগ। চাকরিটা কিসের দাদা? কান্নার চাকরি। কান্নার চাকরি? হ্যাঁ, তোমাকে কিচ্ছু করতে হবে না। তোমাকে শুধু কাঁদতে হবে। হ্যাঁ, দিন রাত শুধু তোমাকে কাঁদতে হবে। আর আমরা সেই তোমার কান্না রেকর্ড করে বাজারে ছাড়বো। আরে আজকালকার বড় বড় ফ্যামিলিতে কেউ তো আর কাঁদে না, তাই আমরা সেই কান্না রেকর্ড একদিন মৃত্যুর পর কিংবা শ্রাদ্ধের দিন সেই রেকর্ড বাজাবো। এই নাও আমার সেই কার্ড, এই ঠিকানায় পৌঁছে যাবে। চলি বাই। আমি চাকরি পেয়ে গেছি দাদা, আমি চাকরি পেয়ে গেছি। তুমি চাকরি পেয়েছো দাদু? চাকরি পেয়েছো? তা কিসের চাকরি? দাদু গো, কান্না রেকর্ড করার জামাইবাবু লিখেছেন, এমনি করে চাকরির লোভ থেকে অ্যাডভান্স দিয়ে যৌবনটাকে ঠুকরে ঠুকরে খেয়ে মেয়েগুলোকে চালান করে দেয় এক বড় মাপের সমাজ বিরোধীরা। এরপর ঘটতে চলেছে এক অবিস্মরণীয় ঘটনা। স্বামী আগে না সিঁদুর আগে, এ তর্কের লড়াই। এক পদ দিয়ে আসবে সিঁদুরের পক্ষে এক মহিলা, আর অন্য পদ দিয়ে আসবে এক মহিলা এখনো একটু একটু স্বামীর পক্ষে। না না না, আমার পক্ষে কিছুতেই সাগরের সমস্ত প্রস্তাব মেনে নেওয়া সম্ভব নয়। তাই তো আমি তাকে বলেছি, তাকে আমার ভালো লাগে ঠিকই, কিন্তু ভালোবাসতে পারবো না, পারবো না, পারবো না। আপনি কি পারেননি ভালোবাসতে? কিন্তু আপনার তো এখনো বিয়ে হয়নি, তাহলে ভালোবাসতে এত ভয় কোথায়? আমি বিবাহিতা। বিবাহিতা? আচ্ছা দিদি, বিবাহিতা হয়ে আপনি সিঁথিতে সিঁদুর পড়েননি কেন? আপনি অন্য কথা বলুন। আপনি কোথায় গিয়েছিলেন? অসুস্থ শাশুড়িমার জন্য ঠাকুর মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম। আবার সেই শাখা সিঁদুর ঠাকুর মন্দির, যত সব কুসংস্কার। আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করবো দিদি, বলুন। আচ্ছা মেয়েদের জীবনে স্বামী আগে না সিঁদুর আগে? স্বামী আগে। না, কি করে স্বামী আগে হয়? আমার হিসাবে সিঁদুর আগে। স্বামী আগে? সিঁদুর আগে। ডিসকাস্টিং। ও দিদি, অসহ্য বলে চলে যাচ্ছেন কেন? বসুন। বসে কি হবে? তুমি তো আমার অ্যান্টি। আরে বাপ, দিদি ওই ছোট বোনকে আপনি অ্যান্টি বলছেন? আরে বাস, তুমি তো বেশ সুন্দর কথা বলতে পারো। তা তোমার নামটা কি? সঙ্গীতা। আরে এই তো আশ্চর্য ব্যাপার। আশ্চর্য দিদি। আমার নামও তো সঙ্গীতা। দিদি। আচ্ছা বোন, এবার বলো তো তোমার স্বামীর নাম কি? এই মরেছি, শাশুড়িমা বলেছেন খবরদার বৌমা স্বামীর নাম মুখে আনবে না, কিন্তু শাস্ত্রে বলেছে স্বামীর নাম মুখে আনলে দুধে ভাতে খেতে হয়। তাই আমি আমার স্বামীর নাম বানান করে বলছি, ভায়াকার দন্তে সায় কয় র। আরে এই তো আরো আশ্চর্য। কি আশ্চর্য দিদি? আমার স্বামীর নামও তো ভাস্কর। দিদি। আচ্ছা দিদি, আমাদের দুই বোনের নাম এক, দুজনের বড়দের নাম এক, তাহলে তোমার চরিত্র আমার চরিত্র এক হবে না কেন? দিদি, দিদি বোধহয় অন্য কিছু ভাবছে। ভাবতেই পারে আমি হয়তো কিছু ভুল বলে ফেলেছি। দিদি, ও দিদি, হ্যাঁ আমার এই পুজোর ডালিতে আছে বাঙালির প্রসাদী সিঁদুর। এই সিঁদুর আমি তোমার সিঁথিতে পরিয়ে দেব না। কেন দিদি, তুমি কি তোমার স্বামীর মঙ্গল চাও না? তুমি অন্য কথা বলো। অন্য কথা অন্যদিন বলবো, এখন আমি চলি। হ্যাঁ তো তারা কিসে? বাড়িতে আমার অসুস্থ শাশুড়ি আমার পথের দিকে চেয়ে বসে আছে। স্বামী হয়তো সব কাজ ফেলে ভাবছেন আমি কখন বাড়িতে ফিরবো। তাছাড়া আমার সংসারে এটা সেটা নানান সতেরো কত কাজ। এক্ষুনি বাড়িতে ফিরে গিয়ে কোজাগরী লক্ষ্মী পূজার আলপনা দিতে হবে। আলপনা, এমনই আলপনা দেবার কথা আমার জীবনেও ছিল। ছোটবেলায় মা আমাকে লক্ষ্মীর পাঁচালি পড়ে শোনাতো।
আমারও স্বামী আমার পথ চেয়ে বসে থাকতো, আমারও শাশুড়ি ছিল, দেওর ছিল, কিন্তু কোথা থেকে কোনো এক কালবৈশাখী ঝড়ে এসব কিছু তছনছ হয়ে গেল। দিদি, ও দিদি, তুমি কাঁদছো? কাঁদবো কেন? আরে বাবা, কোন দুঃখে কাঁদবো? আমাদের বাড়িতে না কান্নার কোনো জায়গা নেই, চারিদিকে শুধু সুখ সুখ আর সুখ। এবার তোমার সাথে দেখা হলে তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যাব। তোমাকেও কিন্তু আমার গরিব শ্বশুর বাড়িতে যেতে হবে, সেখানে গিয়ে আমি আমার স্বামীর সঙ্গে তোমার পরিচয় করে দেব। কি দিদি, তুমি যাবে তো? যাব যাব যাব। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধন জড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধন জড়ালে গো বন্ধু। রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধন ভগবান তোমার মঙ্গল করুন। হাত নেড়ে সঙ্গীতাকে শুভেচ্ছা জানাচ্ছিলে কেন? অনেকদিন পর সঙ্গীতা দিদিমণি সমুদ্র হয়েছিল। বরন্দা, অনেকদিন পর দিদিমণিকে কাঁদতে দেখলাম তো। না, সঙ্গীতাকে কাঁদতে দেওয়া চলবে না। এই মুখার্জি ম্যানশনে কাঁদবার জন্য অনেক সুন্দরীকে চাকরি দেওয়া হয়েছে। তাই তাই সঙ্গীতা চিরজীবন মদ খাবে আর নাচবে আর হাসবে। তাহলে শোনো দাদা বাবু, আমি বেঁচে থাকতে দিদিমণিকে নাচতেও দেবো না আর মদ খেতেও তুই দেবো না। বললে বরন্দা, আমি জানতে চাই, আমি জানতে চাই কেন তুমি দিদিমণির জীবনটা নষ্ট করে দিলে? বিবাহিতা হওয়ার সত্ত্বেও তুমি তোমার বোনকে স্বামীর ঘর করতে দিলে না? শাখা নয় শাড়ি পরে কেন দিদিমণিকে হতে দিলে তার স্বামীর গৃহবধূ? কেন হতে দিলাম না তুমি শুনতে চাও? তাহলে শোনো, মৌচাকে মধু গেলে নিলে তাতে থাকে কি? কিছুই থাকে না। তেমনি মেয়েরা শাঁখা শাড়ি নোয়া পরে স্বামীর ঘর করলে কোনো উত্তাপ থাকে না কোনো সাহিত্যিকের জীবনে। ছি ছি ছি, নিজের আগের কথাতে গিয়ে নিজের মায়ের বোনটাকে এত নষ্ট করে দিলে। ভালো করোনি দাদা বাবু, তুমি কাজটা তুমি ভালো করোনি। তুমি যে কোনো দাদা নিজের সুখের জন্য নিজের মায়ের পেটে বোনের যে এত বড় সর্বনাশ করতে পারে সেটা আমার মনে ছিল না। তুমি যদি তাই সত্যি করে থাকো তাহলে দিদিমণি তুমি নিজের দাদা নও। কি বললে? তোমার মতো দাদাকে দেখে পৃথিবীর সব ভাইয়েরা ভাই বোনের আতঙ্কে চমকে উঠবে। পৃথিবীর কোনো বোন দাদাকে দাদা বলে মানবে না। ভাইয়ের কপালে না ফোঁটা না দিয়ে তখন ওই জমের দোকানে ফোঁটা দিয়ে বলবে, জমের কপালে দিলাম ফোঁটা আর ভাইয়ের কপালে মারলাম ঝাঁটা, ভাইয়ের কপালে মারলাম ঝাঁটা। শালা শুয়োরের বাচ্চা চাকরটাকে আমি গলা টিপে মেরে দেবো, নইলে এখন থেকে যেমন ভাবে আমার পেছনে লেগেছে ভবিষ্যতে আরো লাগবে। তাই তাই শুয়োরের বাচ্চা সঙ্গীতাকে তার শ্বশুর বাড়ি পাঠাতে চায়। সুমিতকে আমি আমার মতো তৈরি করেছি ঠিকই, কিন্তু নিশ্চিতকেও আমার বিরুদ্ধে আরো ভীষণ ভাবে লেলিয়ে দিচ্ছে, কিন্তু পারবে না। এই মিস্টার অজিত মুখার্জির একটা বোর্ডের চালে আমি বাজি মাত করবই। তারপর মেয়ে মাকড়সা যেমন জল পুড়ে ছেলে মাকড়সাকে আটকে রাখে, তেমনি আমিও সঙ্গীতাকে লেলিয়ে দিয়ে আমি অশ্লীল সাহিত্যিক লেখকদের তুলে আনবো এই মুখার্জি ম্যানশনে। তারা একটার পর একটা বই ছাপে, আমি সেই বই নিয়ে
উপন্যাস ছাপো, ম্যাগাজিন ছাপো, বিদেশ থেকে আরো উন্নত মানের বেশ মেশিন নিয়ে আসবো, একাধিক দেশে ছাপা হবে বই। আর আমার বিজনেসের একমাত্র ম্যাগনেট হবে সঙ্গীতা। আমার জীবনের চরম প্রতিদ্বন্দ্বী ওই ভাস্করের হাত। হ্যাঁ, মনে পড়েছে, আমি তো বেশ কিছুদিন আগে ডাম্পিডেনকে বলেছিলাম ভাস্করের ডান হাতটা কেটে আনতে। ডাম্পিডেন এসে গেছে স্যার। হাতটা কোথায়? হাতটা হাতটা ভাস্কর ব্যানার্জি সেই ডান হাতটা। লেখক বাবু তো এখন লিখছেন। না, সে লিখবে না, সে ভিক্ষা করবে। বামন অবতার বলি রাজার পাশে ভিক্ষা চাইয়ে ছিলেন, কিন্তু সে ভিক্ষার দান কি দক্ষিণা দেওয়ার সময় বলি রাজার কি অবস্থা হয়েছিল? কি হয়েছিল সেই বলি রাজার? বামন অবতার বলি রাজার কানে পা দিয়ে একদম পাতালে প্রবেশ করে গেল। বাবু সাহেব, ऐसा माफिक लाती যদি আপনি আমাকে আগে মারতেন তাহলে আমার বহুত উপকার হতো স্যার। তোকে আমি গুলি করে মারবো জানো? আমিও আপনাকে গুলি করতে পারি, আমিও পারি আপনার জাহান্নামের জিন্দেগিটা একদম খতম করে দিতে। একই ও কাম কিন্তু আমি করবে না স্যার। আপনি শয়তান বলে, আপনি নিমক হারাম বলে, আমি আপনার সাথে তো নিমক হারামি করতে পারি না স্যার, কারণ একটা রোজ আমি আপনার অনেক নিমক খাইয়েছি তো। তাই এই রিভলভার ওই স্বপন বাবুর হাতে তুলে দিয়ে কাম করতে চললাম। আমি যে আছে ও বাবুজি আপনার ওপর, আর হবে সে রিক্সাওয়ালা, হ্যাঁ, ডাম্পি যে কাজটা করতো সেই কাজটা তুমি করতে পারবে? ও শিওর। তুমি একটা হাত কেটে আনতে পারবে? একটা হাত। আমার জীবনে এখন অনেক রাত। হাতি কা দাঁত আর আদমি কা বাত। যাও, তুমি পাশের ঘরে চলে যাও, তোমার সঙ্গে আমার পরে হবে মুলাকাত। আরে শুনুন স্যার, আপনি আমাকে দিয়ে যা খুশি তাই করে নিতে পারেন, কিন্তু আমি কোনো কাজ করতে ভয় পাবো না, কারণ শিক্ষা আমার ভাগ্যের ওপর করেছে বজ্রাঘাত। তাই শিক্ষার ওপর আর আলোর ওপর আমি শুধু করব আঘাত, আঘাত আর আঘাত। সাগর, মিস্টার সাগর রায়। হ্যাঁ, তুমি কি শুনেছো সঙ্গীতা কাল কেঁদেছে? হ্যাঁ স্যার, মনে করেছে কাল থেকে তার জীবন বিনা আগেই সুর বেজেছে। নো নেভার, তাকে আগে সুর বাঁধতে দেওয়া যাবে না, তাকে সাধতে দেওয়া যাবে না আগে সুরের সরগম। তোমার সঙ্গে আমার সামনে তুমি তাকে জোর করে কাছে টেনে নিয়ে মদ খাবে। খাবে না স্যার, খাবে না। তার পার্কে একটা সঙ্গীতার সঙ্গে দেখা হয়েছে। তাতে কি হয়েছে? মেয়েলি জীবনে মৌতাতে মৌতাতে মিলে গেছে। আজ তাই আমার সঙ্গে একটি কথাও পর্যন্ত আরে বলেনি। বলাবে, জোর করে কাছে টেনে নেবে, কারণ আমি তো ভাস্করের এগনেস্টে ডিভোর্স শুট করে আমি তোমার সঙ্গে সঙ্গীতার বিয়ে দিতে চাই। তাহলে এক কাজ করো, মিস্টার প্রকাশক সাগর বাবুর সঙ্গে সঙ্গীতার বিয়ে দেওয়ার আগে তুমি একটা বিয়ে করে ফেলো। আরে সে তো করবো রে জানোয়ার, আমি একটা বিয়ে না করলে। কান্নার চারদিকে ছল করে ছোট কালে একটা মেয়েকে নিয়ে তোমার ঘরের পাশের ঘরে আটকে রেখেছে কেন? বেশ করেছে, আটকে রেখেছে। সেটা সাহিত্যের প্রয়োজনে। বি কেয়ারফুল সাগর রায়, তোমার অনেক অপরাধ আমরা সহ্য করছি, কিন্তু আর করব না। সে কি? আমি যে আপনার দিদির হব নতুন বর। এক চড়ে তোমার মুখটা ভেঙে দেবো জানোয়ার। সঙ্গীতা, আজ ভাই পিঠর দিন, নারী জীবনের শ্রেষ্ঠ স্নেহের দিন। আজকের এই পবিত্র দিনে আমি 3 ভাইকে ফোঁটা দেবো দাদা, আর এই পবিত্র দিনে এই জানোয়ারটাকে বাড়ি থেকে বের করে দাও, না হলে নইলে কি করবি তুই? অনেক দিন আগে তুমি যেমন ভাস্কর বাবুকে জুতো মেরেছিলে, আমিও ঠিক তেমনি ওই সাগর রায়কে গোলা ধাক্কা দেয় বাড়ি থেকে পার করে দেবো। আর পারবে না বেস্তা,
কারণ এই দানব সম্রাট মহিষাসুরের পাশে দাঁড়িয়েছে দানব সেনাপতি রক্তাসুর। তুই শুধু রক্তাসুর নয় রে জানোয়ার, তুই নেপোলিয়ান বুনাপটের পাপের সঙ্গী বিশ্বাসঘাতক ব্রুটাস। সাগর, তুমি সুমিতার হাতে বোতলটা নিয়ে সঙ্গীতাকে মদ খাও। না। আর আমি ওই জানোয়ার কোরআনটাকে গলা ধাক্কা দিয়ে আমি টিপে ধরি, আর এই সোয়ারকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দে। মুখার্জি ম্যানশনে আজকে ঘন ঘটা ভাই ফোটার নিষিদ্ধ, তুই দূর থেকেই নিয়ে যা। তোর দিদির হাতের চুয়া চন্দনের বদলে বিলেতি মদের ফোঁটা। বলো 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 সবে শত বিনা বেনু রবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, শ্রেষ্ঠ আসন লবে, শ্রেষ্ঠ আসন লবে। আজ ভাইফোঁটা, যে দিনটার জন্য বোনেরা ভাইদের পথ চেয়ে বসে থাকে, কিন্তু আমার তো কোনো বোন নেই, তাই ভাইফোঁটা নেওয়ার কি আনন্দ, কি অনুভূতি কোনোদিনই বুঝতে পারিনি। আমরা প্রতি বছর এই দিনটাই আমার খুব মন খারাপ করতো, তাই সারাদিন একা একা মাঠে গিয়ে প্র্যাকটিস করতাম। কিন্তু কাল হঠাৎ মা আমাকে বলল, অমর তুই কাল খেলতে যাবি না। আমি বললাম কেন মা, বাড়ি থেকে কি করব। মা বলল তোর বৌদি তোকে ভাইফোঁটা দেবে, বড় বৌদি আমাকে ভাইফোঁটা দেবে। এই আনন্দে সারা রাত ঘুমোতে পারি না, তাই সকাল সকাল উঠে স্নান করেছি, চোস্তা পাঞ্জাবি করেছি, আর এক্ষুনি হয়তো বৌদি এসে বলবে অমর, আসন পেতে দিচ্ছি, আসনে বসো। ওদিকে মুখ করে বসো নাকি? এসো, আমার দিকে মুখ করো। আসলে জীবনের প্রথম তো। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমদুয়ারে পড়লো কাটা, যমুনা দে জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমদুয়ারে পড়লো কাটা, যমুনা দে জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমদুয়ারে পড়লো কাটা, যমুনা দে জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। বাবা বাবা, আজ কি আনন্দের দিন। বৌমা, এই খাবারের থালাটা তুমি অমরের সামনে দাও। দিংমা, নাও নাও। ওরে বাবা, ফুলকো ফুলকো লুচি, আলু ভাজা, আবার মিষ্টি। হয়েছে হয়েছে হয়েছে, এবার খেতে শুরু কর, মাছি বসছি যে। মা, আপনার ছেলেকে বলুন না ভাইফোঁটার জন্য আনা জামা প্যান্টের ছিটটা যেন অমরকে দিয়ে দেয়। জামা প্যান্টে ছিট কিন্তু একদম ভুলে গেছি। কি হলো মা, আপনি কথায় কথায় বলেন, আপনার ছেলের ভুল হয় না। ভুল হলো তো। মাগো, মায়ের কাছে ছেলে যেমন কোনোদিনও বড় হয় না, তেমনি ছেলের ভুল মায়ের চোখে কোনোদিনও ধরা পড়ে না। মা, এ কথা এখন তুমি বুঝতে পারবে না বৌমা, তুমি যখন আমার সম্মত ছেলেপুলের মা হবে তখন ঠিক বুঝতে পারবে। কি সব উল্টোপাল্টা কথা বলছো মা? তা বলবে না কেন দাদা, মায়ের মনে কি কম দুঃখ? মা তো সবাইকেই বলে, কি বলে? মায়ের বয়সী সব মেয়েরাই নাতি নাতনি ঠাকুমা হয়েছে, শুধু আমি এখনো নাতি নাতনির মুখ দেখলাম না। কি মা, তোমার কথা বলে দিয়ে আমি ভালো করিনি? আসছি মা। আমি একটু কাজে যাচ্ছি মা। দাঁড়া ভাস্কর, তোর তো কাজের শেষ নেই। তুই লেখা নিয়ে মত্ত আর বৌমা এদিকে সংসার নিয়ে মত্ত, কিন্তু এই বয়সে আমার কাজটা কি বল দেখি? একটা নাতি কিংবা নাতনি থাকলেই তাকে নিয়ে অন্তত কিছুটা সময় আমি ভুলে থাকতে পারতাম। সঙ্গীতা, সঙ্গীতা, মাকে তুমি সান্ত্বনা দাও। আমি কি সান্ত্বনা দেব? আরে কি বিপদে বলো দেখি, তুমি সান্ত্বনা দেবে? আমি মানে আমি লিখতে যাচ্ছি মা। নাতি নাতনির কথা বলছো তো? এই তাহলে রহমান ডাক্তার কি বলে গেছে,
তোমার বৌমার কাছ থেকে জেনে নাও। বৌমা, মা তোমার ওই বাচ্চা কাচ্চা হওয়ার ব্যাপারে রহমান ডাক্তার তোমাকে কি বলে গেছে? মা, তোমার রহমান- বাচ্চা কাচ্চা হবে না হবে না? মা রহমান ডাক্তার বলেছে হবে, তবে একটু দেরিতে হবে। তবু ভালো যে দেরিতেও হবে, আজকালকার বৌদিদের ব্যাপার স্যাপার বোঝাই ভার। মা মা আপনি ভীষণ রেগে গেছেন মা। বলি রাখবই তো বাচ্চা, রাখবই তো, রাগেরা দোষটা কি বড় দেখি? তোমার বাচ্চা কাচ্চার কথা না হয় আমি বাদই দিলাম, কিন্তু তোমার ভাইরা, তিনটে ভাই থাকতে একটা ভাইও এলো না তোমার কাছে ভাইফোঁটা নিতে। মা বড় লোকেদের ব্যাপার তো, তাই ভাতৃদ্বিতীয়ার দিনে তার বোনেদের কথা তাদের একদম মনে নেই। আর তুমিই বা কেমন মেয়ে বৌমা? ওই ভাইদের মুখ কি তোমার একদম মনে পড়ে না বৌমা? একদম না। ওরে মা পড়ে, সেই ছোট্ট ভাইটার মুখটা দিন রাত আমার মনে পড়ে মা, আমার মনে পড়ে। সেই ভাইটাকে স্কুলে দিতে গিয়েই তো আমার সর্বনাশ হলো। দিনে দুপুরে একদল তেলকুট্ট জোর করে আমাকে একটা বড় বাড়িতে নিয়ে গেল। সেখানে তারা একের পর এক আমাকে ধর্ষণ করলো। তারপর একটা গাড়ি ভাড়া করে সেই গাড়িতে চাপিয়ে আমাকে পৌঁছে দিল পতিতালয়ের এক মাসির কাছে। আমাকে যে ভালোবাসতো, তার সঙ্গে আর আমার দেখা হলো না। এই হতভাগিনী গঙ্গা একই বছরে তার সংসার হারালো, ভাই হারালো, পরিজন হারালো, হারালো তার প্রথম জীবনের ভালোবাসা। তাই ভাইফোঁটায় আমার সেই ছোট্ট ভাইটার মুখটা চিন্তা করে আমি কপাটে ফোঁটা দিই। তাই এ বছরও সেই ভাইয়ের মুখটা চিন্তা করে আমি কপাটে ফোঁটা দিতে দিতে বলি, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমদুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমদুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমদুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, আর কি আমি চাই? নাই বা পেলাম পান্না চুনি, দুঃখ আমার কিছু নাই, দুঃখ আমার কিছু নাই, দুঃখ আমার কিছু নাই। তুই দিলি বলেই তো আমি নিলাম রে দিদি। তাহলে দাঁড়া ভাই দাঁড়া, হয়তো চিরজীবনের জন্য নয়, কিন্তু কিছুক্ষণের জন্য আমি যে কি পেলাম এবারে সকলকে ডেকে ডেকে দেখাই। আপনারা ছুটে এসে দেখেছেন আমার ভাই এসেছে, আমার হাত থেকে ভাইফোঁটা নিয়েছে। বাবা, এতদিন পরে ভাই বোনকে একসঙ্গে দেখে আমার যে কি আনন্দ হচ্ছে তা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না বৌমা। নিশি প্রণাম করো আমার শাশুড়ি মা। দিদি, উনি যখন তোর মা তখন আমারও মা। এসো বাবা এসো, দীর্ঘজীবী হও। কি হলো বাবা, তুমি অমন করে আমার দিকে তাকিয়ে আছো কেন? আপনার মধ্যে যে আমি আমার মাকে খুঁজে পেয়েছি, আমি যেন আর কোনোদিন আপনাকে ছেড়ে না যাই মা। দিদি, তুই বিশ্বাস কর, আমার মা ঠিক এমনি করে শীতেতে সিঁদুর পড়তো, পূজা পাপ করে পড়তো, লাল পাড় গরদের শাড়ি। মাকে আমি যতই দেখতাম ততই যেন আশা মিটতো না। বৌমা, তোমরা দুজনে তো একই মায়ের পেটের ভাই বোন, তাহলে তোমার ভাই তোমাকে কেন বললো? তুই বিশ্বাস কর দিদি, আসল ব্যাপারটা কি বলো তো বৌমা? আসল ব্যাপারটা হলো মা, সঙ্গীতা এখানে এসে সুস্থ হয়ে গেলে কি হবে? এই নিশিতা এখনো সুস্থ হয়নি। আমার শ্বশুর বাড়ির সকলে একটু আদ্রু পাগল। তুই ঠিক বলেছিস ভাস্কর, ওরা সুস্থ হলে তিন ভাইয়ের একমাত্র বোনকে ওরা কেউ খোঁজ খবর নেয় না। বৌমা, তুমি তোমার ভাইকে নিয়ে ভেতরে এসো, আমি ততক্ষণ তোমার ভাইয়ের জন্য জল খাবারের ব্যবস্থা করছি।
করে দিয়েছিলাম, ভাগ্যিস জামাইবাবু এসে ম্যানেজ করে দিল। কিন্তু এই জলজ্যান্ত মিথ্যে টাকা আর কতদিন ম্যানেজ করে চালানো যাবে নিশি? হয়তো সারা জীবন, কারণ আমার দিদিকে আর কোনোদিনই ফিরতে দেবে না আমার দাদা। নিশি, আপনি জানেন আমার দাদা আজ সাগর রায়কে দিয়ে জোর করে আমার দিদিকে মদ খাইয়েছে। আমার দিদি মদের বোতলে আঙুল ডুবিয়ে আমাকে ভাই ফোঁটার বদলে মদের ফোঁটা দিতে কেন কেন তুমি আবার নতুন করে আমার জীবনে চাই দিয়েছো? যে আমার জীবন থেকে হারিয়ে গেছে তাকে কেন আবার ফিরিয়ে আনতে চাইছো নিশি? যাও যাও নিশি, যাও, খেয়ে দে বিশ্রাম করো। আমি নয় বিশ্রাম করব, কিন্তু আপনি যে কতদিন মানসিক চিন্তা থেকে বঞ্চিত সেটা কি আপনি বুঝতে পারেন না? সেটা কি আপনি বুঝতে পারেন না? কি হলো সঙ্গীতা, তোমার বুকে কথা নেই কেন? তোমাকে আমি একটা কথা জিজ্ঞাসা করব। কি কথা? এখনো বুঝি তুমি তোমার বউকে ভুলতে পারোনি? ভুলে গেছি যে আমার জীবন থেকে হারিয়ে গেছে তার কোনো স্মৃতি আমার মনের মধ্যে নেই। তুমি তুমি সত্যি কথা বলছো? বিশ্বাস না হয় এই তোমাকে ছুঁয়ে বলছি। ভালোবাসার প্রথম ছোঁয়া। না, এ সত্যি নয়, এ মিথ্যা। আমি ভুল করে তোমাকে ছুঁয়ে ফেলেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি আমাকে ক্ষমা করে দাও। ওগো, কত সহজে তুমি বলে গেলে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। কিন্তু আমি কার কাছে জানাবো আমার মনের যন্ত্রণা? কার কাছে চাইবো আমার এই অভিশপ্ত জীবনের জন্য ক্ষমা? বলো না, তুমি একটিবার বলে যাও না, বলে যাও না। একটি বলা কামন বেলা শেষ হয় যদি ক্লান্ত, বলো দোষ কি? একটি বলা কামন বেলা শেষে হয় যদি ক্লান্ত, বলো দোষ কি? বলো দোষ কি? এমনি হবে সে কি জানতো? ও এমনি হবে সে কি জানতো? বেলা শেষে হয় যদি ক্লান্ত, বলো দোষ কি? বলো দোষ কি? ওগো, একবার বলে যাও না, আমি কার কাছে ক্ষমা চাই? আমাকে বলে যাও। ভালোবাসা দিয়ে বাঁধা বাসা ভেঙে গেল ঝড়ে আশা। ভালোবাসা দিয়ে বাঁধা বাসা ভেঙে গেল ঝড়ে আশা। দিনের ফিরে পেত সেদিন সবটাই ভ্রান্ত। দিনের ফিরে পেত সেদিন সবটাই ভ্রান্ত। বলো দোষ কি? বলো দোষ কি? একটি বলা কেমন বেলা শেষে হয় যদি ক্লান্ত, বলো দোষ কি? বলো দোষ কি? এমনি হবে সে কি জানতো? ও
বেলা শেষে হয় যদি তো বলো দোষ কি, বলো দোষ কি, বলো দোষ কি। ওগো একটিবার